সমন্বয়ক বলে কি যা ইচ্ছে তাই করবে? আমরা আর কোনো সমন্বয়ক চাই না। তারা স্লোগান দেয় সমন্বয়ক সমন্বয়ক ভুয়া ভুয়া। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। আমাদের উপদেষ্টারা কি বলছে? ফারুক ইস্যু বলেন, আসিফ নজরুল ইস্যু বলেন, উপদেষ্টারা কি বলছে? পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস, কোথাও না কোথাও যেভাবে এটা ক্ল্যাশ হচ্ছে, তো এটা পজিটিভের বদলি বরঞ্চ তাদের জন্য নেগেটিভ হতে পারে। পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনজনের সঙ্গে বক্তব্য দিয়েছেন। সার্জিস এবং হাসনাতের আন্তর্জাতিক মামলা অবশেষে তাদের গ্রেপ্তারের পরোয়ানা মনে হয় হয়ে গেল ইনশাআল্লাহ অতি দ্রুত। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গরম খবর, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান চারজন সমন্বয়ক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এমনই একটি গুরুত্বপূর্ণ নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আসলে নিউজটি কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকি ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। থাকে না যে দেখানো একটা কিন্তু মেসেজ দেওয়া আরেকটা, এটা আমরা পেয়েছি। সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাকি দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে। আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি, খবরই আছে। বরাবরই ডক্টর আসিফ নজরুলকে দায়ী করা হতো যে উপদেষ্টা ফারুকিকে আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগের পিছনে তিনি ছিলেন মাস্টারমাইন্ড, এবং ভারতের প্রেসক্রিপশনে, প্রথম আলো, ডেইলি স্টারের সাজেশনে আমাদের আসিফ নজরুল তিনি ফারুকিকে এই দলে আসলে যুক্ত করেছেন। এরপরে এটা নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু হয় অনলাইন থেকে, তারপর এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার পরেও ফারুকি কিভাবে এখনো টিকে আছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে আজকে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রভাবশালী উপদেষ্টা আসিফের এক বক্তব্যে। আজকে সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন, সাংস্কৃতিক কোনো একটা পরিমণ্ডলে। সেখানে গিয়া তিনি ফারুকি সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন, এই মন্তব্যের পরে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দাদা যতই বুঝান, উপদেষ্টা ফারুকি তো দূরের কথা, এই টিম থেকে কাউকে তারা সরাতে পারবেন না। একটা মজার বিষয় হচ্ছে, হাসনাত সার্জিসরা অনলাইনে যে ভূমিকাটায় যাচ্ছে, উপদেষ্টাদের মধ্যে আসিফ এবং নাহিদের ভূমিকাটা টোটালি বিপরীত বা মাহফুজ সহ। দর্শক, ফারুকি আওয়ামী লীগকে সাপোর্ট করছে, ফারুকি ভারতের রয়ের এজেন্ট, ফারুকি এটা, ফারুকি সেটা, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু আজকে আসিফ বলছে যে এই যে আন্দোলন, জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, একটা পার্ট ছিল সাময়িক, মানে মাঠে ময়দানে যেই যুদ্ধগুলো হয়েছে, এক ধরনের ছাত্ররা মারা গিয়েছে, শত শত এখানে আহত হয়েছে, কিন্তু এই লড়াইটা আসলে ছিল দীর্ঘকালের। আর ওই দীর্ঘকালের এই লড়াইয়ের একজন বলিষ্ঠ যোদ্ধা হচ্ছেন ফারুকি। আপনি ভাষাগুলো বুঝছেন? আসিফ কিন্তু একদম গোড়া থেকে কথাটা বলছে যে সাময়িক সময়ের একটা লড়াই ছিল, আর একটা ছিল দীর্ঘকালের লড়াই। সেই লড়াইয়ে ফারুকি ভাইরা উদ্বুদ্ধ করেছিল আসিফদের কিভাবে, যেহেতু মুস্তফা সরোয়ার ফারুকি তিনি একজন নাট্য নির্মাতা, তার নাটকগুলোর মধ্যে চলমান সমাজের বিভিন্ন সমস্যাগুলোর একটা দৃশ্যপট থাকতো। তো আসিফ বলছিল যে আমরা দেখতাম একটা, কিন্তু আরেকটা মেসেজ ক্রিয়েট করা হতো, যেটা আমরা ছাত্ররা বুঝতে পারছিলাম। মানে আজকে আসিফের এই বক্তব্যের পরে যদি বলা হয় যে ফারুকিকে ভারতের রয়ের এজেন্ট হিসাবে এখানে রাখা হয়েছে, অথবা ভারতের ফারুকিকে এখানে টিকিয়ে রাখছে, তাহলে তো একটা প্রশ্ন চলে আসে, তাই না, যে আসিফরাও কি তাহলে ভারতের রয়ের এজেন্ট? সারা বাংলাদেশ যখন কথা বলছে, অনলাইন যোদ্ধারা যখন তথ্য প্রমাণ সহ দেখাচ্ছে, তো এরপরেও কিভাবে ফারুকি টিকে ছিল এটা তো একদম স্পষ্ট যে আসিফ আজকে যে বক্তব্য দিয়েছে শতভাগ ফারুকির পক্ষে গিয়েছে। ইভেন তিনি দীর্ঘদিন যাবৎ এই লড়াইয়ের একজন পার্টিসিপেটর অথবা প্রথম সারির যোদ্ধা হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি তার মেসেজ ক্রিয়েট করেছেন, প্লাস সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও এখানে অনেক ধরনের বক্তব্য আসিফ দিয়েছে। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, আমাদের অনলাইন যোদ্ধারা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং মুস্তফা সরোয়ার ফারুকি ইস্যুতে যেই একটা জনমত তৈরির চেষ্টা করছেন, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর পিনাকি, কোথাও না কোথাও তাদের এই বাতাসটা সারা বাংলাদেশের জনগণের একাংশকে টাচ করে যাচ্ছে। মানুষ রাজপথে নামছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, নানান কথা বলছে। কিন্তু সরকারে যারা আছেন দায়িত্বশীল, ডক্টর ইউনূসের সরকারের তিন প্রধান প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ, আসিফ, নাহিদ, তারা কিন্তু বরাবরই ডিফারেন্ট একটা ভূমিকা নিচ্ছে, যেটা অনলাইন টিমের সাথে টোটালি সাংঘর্ষিক। যে তোমরা অনলাইনে বসে যা খুশি বলো, সিদ্ধান্ত কিন্তু তোমাদের কথায় সরকার নেবেন, এটা কিন্তু প্রমাণিত। আপনি আর কোন ইস্যুটা দেখবেন যেটাতে প্রথম আলো ইস্যু বলেন, ডেইলি স্টার ইস্যু বলেন, আমাদের উপদেষ্টারা কি বলছে, ফারুকি ইস্যু বলেন, আসিফ নজরুল ইস্যু বলেন, উপদেষ্টারা কি বলছে? পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস, কোথাও না কোথাও যেভাবে এটা ক্ল্যাশ হচ্ছে, তো এটা পজিটিভের বদলি বরঞ্চ তাদের জন্য নেগেটিভও হতে পারে। অন্যান্য দিকে যদিও তারাও ডর ভয় পায় না, দীর্ঘদিন যাবৎ কাজ করেছে। তো দেখা যাক এটা নিয়ে আবার আমাদের অনলাইন থেকে কি বক্তব্য আসে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, সার্জিস এবং হাসনাতের আন্তর্জাতিক মামলা অবশেষে তাদের গ্রেপ্তারের পরোয়ানা মনে হয় হয়ে গেল ইনশাআল্লাহ অতি দ্রুত। অতি দ্রুত দেখবেন আন্তর্জাতিক গণমাধ্যমের যে মামলা, এবং আপনার পুলিশ, বিশেষ করে জুলাই মাস থেকে আপনার 8 আগস্ট পর্যন্ত পুলিশ যেভাবে গণহত্যা হয়, এই মামলায় ফেসে যাচ্ছে আপনার কে 3জন ব্যক্তি, বিশেষভাবে হচ্ছে 2জন, সার্জিস আর হাসনাত, আর হচ্ছে আপনার এই কি বলে তেলবাজ আসিফ নজরুল। কিভাবে
আসুন সবার আগে একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা, আমাদের এই সংগ্রামটা, যে সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম, সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না। সেটা তো চলমান থাকছে, অন্য আরেকটা পরিকল্পনা, এটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষাই থাকতো। আমাদের একটা প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম, যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে, ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে, একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। এখন শুধু এটাই না, আরো একটা কথা আছে। সেটা কি জানেন কিভাবে তারা গ্রেপ্তার হতে যাচ্ছে? সেটি হচ্ছে জুলাই মাসে তারা যে পরিমাণ পুলিশ গণহত্যা করছে, এটা তারা কি বলছে, সার্জিস হাসনাতরা, যে আমরা এটা করি নাই। এটা অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশের প্রতিটি জনগণের উপর, মানে প্রতিটি জনগণের ভিতরে পুলিশের প্রতি একটা ক্ষোভ ছিল বিধায় এটা সাধারণ জনগণের কাজ হতে পারে। এতে আসলে রাষ্ট্র কিংবা সমন্বয়কারী কিংবা উপদেষ্টা কেউ দায়ভার নিবে না। এখন গতকালকে সার্জিস যে একটা ভাষণ দেয়, যে এখন পর্যন্ত পুলিশকে দেখলে আমাদের শরীরের রক্ত হিম হয়ে যায় এবং মনে হয় যে এই আমাদের ভাইকে গণহত্যা করছে, স্বৈরাচারী হাসিনার সাথে হাত মিলিয়ে আমাদের ভাইয়ের বুকে গুলি চালাইছে। এবং সেই কথার পৃষ্ঠে সার্জিস এটাও বলে যে আমরা পুলিশকে, মানে আমাদের শরীরের রক্ত, মানে তিনি এটা বোঝাতে চাইছে যে আমাদের শরীরের রক্ত এখন পর্যন্ত ঠান্ডা হয় নাই, তাই পুলিশ তোমরা বেশি একটা বাড়াবাড়ি কইরো না। কেমন? কারণ তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের শরীরের চামড়া তুলে নিব আমরা। যদি বেশি করো বাড়াবাড়ি, তুলে নিব পিঠের চামড়া, এবং তোমাদের পোশাক তো টেনে টেনে খুলবই, এই চামড়া সৈদ্যা মনে করো। এবং গণপিটুনি কারে কয় সেটা পুলিশ বাহিনী এখন পর্যন্ত দেখো নাই। আপনি ভাবতে পারেন ভাই, কত বড় সন্ত্রাসী হলে এই ধরনের ঘোষণা দেয়, কথায় কথায় আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা, কথায় কথায় স্বৈরাচার, এইটা সেইটা। আসলে এই প্রসঙ্গটা কেন আসে? যখন নাকি আপনার জাতীয় পার্টি, জাতীয় সরকারের ঘোষণা দেয়, অন্তর্বর্তীকালে সরকার, এই জাতীয় আপনার সরকারে যখন নাকি আওয়ামী লীগ আর বিএনপি যখন নাকি থাকে না, যখন নাকি জাতীয় পার্টি এই বক্তব্য রাখেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে বাদ দিয়ে তারা কিভাবে জাতীয় একটা সরকার গঠন করার চিন্তা ভাবনা করতে পারে, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য করবে মানুষ, বা কতটুকু হাস্যকর হলে এই ধরনের তারা পদক্ষেপ নিতে পারে। আসলে কথাটা তো সহমত রে ভাই। এই বিষয়ে কালকে আমিও একটা ভিডিও বানাইছি, আমিও কথা বলছি যে এই দুইটা দল হচ্ছে স্বাধীনতার দল। দুইটা দলকে আপনারা বাদ দিয়ে কিভাবে জাতীয় সরকার গঠন করতে পারেন? আমার বুঝে আসে না। যে দুইটা দল নাকি বাংলাদেশে যদি 100 জন লোক থাকে, আপনার 80 জন লোকই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির সাথে জড়িত, আর 20% হচ্ছে আপনার আদার্স। তো ভোটাভুটি যদি হয়, 80% যদি একদিকে থাকে আর 20% যদি আরেক দিকে থাকে, ওই 20% তো লাত্তি দিয়ে আপনার দেশের বা নেটওয়ার্কের মনে করেন বাইরে ফেলানো যাবে, তাই নয় কি বলেন? হ্যাঁ রে ভাই, যখন নাকি আসলে জাতীয় পার্টি এই বক্তব্যটা রাখে, ঠিক তখনই আপনার সার্জিস বলে যে পুলিশ বিশেষভাবে তারা এটা ভুলে যাবে না, বা তারা যদি কোনো পদক্ষেপ নিতে চায়, এদের কথার উস্কানিতে বা কোনো কেস মামলা নিতে চায়, তাহলে এদের পোশাক তো আমরা তুলে নিবই। শুধু এটাই না, আপনার তাদের পিঠের বা শরীরের চামড়াও নাকি মনে করেন তুলে নিবে। আপনি ভাবতে পারেন ডিরেক্ট হুমকি। তো ডিরেক্ট হুমকি আসলে কি মিন করে? মিনটা করে কি, যে জুলাই মাস থেকে কিংবা 8 আগস্ট পর্যন্ত পুলিশ প্রশাসনকে যেভাবে গলা টিপে এবং থানায় ঢুকে জবাই করে এবং গণহত্যা করছে, এটার সাথে একদম বরাবরের মতো জড়িত এরা। যখন নাকি মানে এটা কিন্তু আপনার এই সার্জিস হাসনাত এবং আসিফ নজরুলের নামে কিন্তু আন্তর্জাতিক মামলাও হয়, এটা নাকি জানেন না। কিন্তু আপনার গতকালকে সার্জিসের এই বক্তব্য দেখে আপনার জাতিসংঘ থেকে একটি বার্তা আসে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার, আপনার রাষ্ট্রপতি চপ্পু এবং আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল তেলবাজ এবার ফাঁসবে, এবার ভালোভাবে ফাঁসবে আশা করি ইনশাআল্লাহ। কারণ এরা হইতেছে ভাই শয়তানের থেকেও শয়তান, একের পর এক এদের মাস্টার মাইন্ড। এখন তারা জাতীয় সরকার গঠন করতে চায়, এই জাতীয় সরকার গঠনের মাধ্যমে তারা মনে করেন আরো 5 বছর মেয়াদি থাকতে চায়। এই 5 বছরের ভিতরে আওয়ামী লীগ আর বিএনপিকে তারা উপরে ফেলে দিবে, বুঝতে পারছেন? এদেরকে যদি এখন পর্যন্ত শক্ত হাতে ভাই অবস্থান না নেন এদের বিরুদ্ধে, তাহলে 12টা বেজে যাবে। দর্শক, আপনারা জানেন যে অতি সম্প্রতি বিক্রম মিশ্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তিনি একদিনের ঝটিকা সফরে এসেছিলেন এবং তিনি পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা 3 জনের সঙ্গে বক্তব্য দিয়েছেন। সম্পর্ক উন্নয়ন ছিল তার এই সফরের মূল লক্ষ্য। সেখানে কি আলোচনা হয়েছে, কোথায় কোথায় বাধা, প্রধান বাধাগুলো কি, সেটি নিয়েও কথা উঠেছে, আলোচনা এসেছে। আনন্দবাজার এই পুরো সফরটাকে বিশ্লেষণ করে রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনামটা হচ্ছে একদিকে সংখ্যালঘু, অন্যদিকে হাসিনা, দিল্লি ঢাকা সম্পর্কের আকাশে 2 মেঘ উকি দিল দ্বিপাক্ষিক বৈঠকে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে সংখ্যালঘু ইস্যুটাকে জোরালো করা হয়েছে, আর অন্যদিকে ঢাকার পক্ষ থেকে জোরালো করা হয়েছে শেখ হাসিনার তৎপরতা। এটাই হচ্ছে 2 মেঘ সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্কের আকাশে 2 মেঘ। সেই 2 মেঘ কিভাবে কাটবে, এই প্রশ্নের উত্তর দেওয়া চট করে সম্ভব নয় এবং কারোর পক্ষে সম্ভব হচ্ছে না বলেই এই ক্রমিক পরিস্থিতি বেশ শীতল, অবনতি, উন্নয়নের খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না,
সেই ক্ষেত্রে বলা যায় যে বিক্রম মিশ্রির এই সফরটা হয়তো একটা সম্পর্ক উন্নয়নের একটা সূচনা হতে পারে, কিন্তু সেটি যে সফল হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে কি বাধা হাসিনা এবং সংখ্যালঘুদের বিষয়টি, অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে হাসিনা এবং সংখ্যালঘু এই দুটি বিষয় কি মূল বাধা, এটা প্রশ্ন তাদের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সন্ন্যাসীদের গ্রেপ্তারির ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে বেশ টানটান উত্তেজনা চলছে। সেই আবহে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দুই দেশের মধ্যে সম্পর্কের মেঘ কি কাটবে? সোমবার দুই দেশের বিদেশ সচিবের বৈঠকের পর অন্তত ইতিবাচক ইঙ্গিতই মিলেছে বলে খবর। সম্পর্ক উন্নতির ব্যাপারে সহমত নয়াদিল্লি এবং ঢাকা। তবে সোমবারের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তার কথাও যেমন উঠেছে, তেমনি আলোচনায় এসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি। প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী দুই দেশের দুই বিদেশ সচিব একে অপরের কাছে সংখ্যালঘু নিরাপত্তা এবং হাসিনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। সেই আবহেই সোমবার ঢাকায় যান ভারতের বিদেশ সচিব। সেখানে প্রথমে সেই দেশের বিদেশ সচিব পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়। এর মাঝখানে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে। বৈঠক শেষে ভারতের বিদেশ সচিব বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিক্রম জানান, অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায়, সেই ব্যাপারে একমত বাংলাদেশও। সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলছেন, সে দেশে বসবাসরত সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম চর্চা করছে, এই ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তির জায়গা নেই। ভারতের পররাষ্ট্র সচিবকে বিষয়টি বলা হয়েছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন বাংলাদেশের সমন্বয়কদের নিয়ে। নানান ধরনের কর্মকাণ্ড নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন, বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।